কর্পোরেট জব, এবার নিজের জন্য কিছু একটা করা। ডিফারেন্ট হওয়ার রিজন একটাই, আমার রেস্টুরেন্টের রান্নাটা হয় লাকড়ি চুলাতে। সো আমার আলটিমেট টার্গেট থাকে কাস্টমারের স্যাটিসফ্যাকশন। রেস্টুরেন্ট বিজনেসের আগে আমি কর্পোরেট জব করতাম, একটা বড় একটা কোম্পানিতে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজার হিসেবে ছিলাম। বাট একটা সময় আসার পর ভাবলাম যে না, এবার নিজের জন্য কিছু করা দরকার, বয়সও বাড়তেছে। আসলে আমি ছোটোবেলা থেকে একটা জিনিস বিলিভ করি, মানুষ দুই ধরনের, ওরা স্টাফ না, ওরা আমার ফ্যামিলি মেম্বারের মতো। সো আমি যে খাবার আমি নিজে খাবো না, সেই খাবার আমি আমার কাউকে খেতেও দেবো না। রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত সবাই আমার এখানে কানেকশনটা বাড়তেছে। কর্পোরেট জব করতে 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 কখনো সময়টা গুছিয়ে ফেলতে পারিনি। আপনি এক্সিকিউট করবেন আপনি নিজে, প্রফিটও আপনি কামাবেন নিজে, কিন্তু আপনার জানতে হবে কোন পথে হাঁটতে হবে। সালামু আলাইকুম। খবর প্লাসের নিয়মিত পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি, অদিতি মৃধা। আজ আমাদের অতিথি হিসেবে এখানে আছেন তরুণ এবং সফল উদ্যোক্তা AKM সাজ্জাদুর হাসান। ভাইয়া, সাজ্জাদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আপু? জি, ভালো আছি। আজ আমরা পুরোটা সময় জুড়ে আপনার গল্প শুনবো। আপনার যে উদ্যোক্তা হিসেবে পরিচয়, যে রেস্টুরেন্টের মাধ্যমে আহার্য, তার সম্পর্কে জানবো। সো ভাইয়া, আহার্য নামটা কিভাবে আপনার পছন্দ, বা এর পেছনে কোনো অনুপ্রেরণা আছে, বা কেউ পছন্দ করে দিয়েছিল? নামটি কিভাবে আসলো? আপনি কি ভাবলেন? আচ্ছা, আহার্য নামের অর্থ হচ্ছে যে খাবারটা খাওয়ার যোগ্য, মানে খাবার যোগ্য যে খাবারটা। তো আমরা সাধারণত রেস্টুরেন্টে তো সবাই যাই, ছোট রেস্টুরেন্ট বড় রেস্টুরেন্ট, সব খাবার সবার খেতে পারে না। তো আমাদের নামের চয়েসটা এই জন্যই নেওয়া, যাতে কিনা যে খাবারটা সবাই খেতে পারবে, এবং আমাদের খাবারের মধ্যে ভ্যারাইটিসটা নিরামিষ থেকে স্টার্ট, এবং যেটা সবার কাছে সমাদৃত এই খাবারটা। এই জন্য আহার্য নামটা একটু ইউনিক থাকে, এবং এই জন্য এই নামটা চয়েস করা হয়েছে। আপনার এই যে রেস্টুরেন্ট বিজনেস, এই যে চিন্তাভাবনা, বা আপনি আরও তো অনেক কিছু বেছে নিতে পারতেন। তো আপনি রেস্টুরেন্ট বিজনেসটাতেই কেন ফোকাস করলেন, বা আপনার এর পেছনে অনুপ্রেরণা কী? কিভাবে কাজ করলো যে আপনি রেস্টুরেন্ট বিজনেসে ভালো করতে পারেন, বা এটা দিয়ে শুরু করবেন? এ সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। জি, আমি অনেক বছর আগে কুর্মিটোলা গলফ ক্লাব এবং প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে চাকরি করেছিলাম। তো যখন চাকরি করতাম, আমি স্টুডেন্ট, মানে ইন্টারমিডিয়েট পাস হওয়ার পরে আমি ওই চাকরিটা করি, এবং এরপরই আমার স্টাডি বলেন, বিবিএ কমপ্লিট করার পর আমি সব জেনারেল চাকরি করেছি। কিন্তু তারপরেও ওই রেস্টুরেন্টের সাথে একটা কানেকশন আমার ছিল, নতুন নতুন রেস্টুরেন্টে যাওয়া, ঘোরা, দেখা, এগুলাতে আমার তখন ইচ্ছা ছিল যে টুডে টুমোরো আমার একটা নিজের একটা রেস্টুরেন্ট হবে। বাট এই কর্পোরেট জব করতে 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 কখনো সময়টা গুছিয়ে ফেলতে পারিনি। তো আলটিমেটলি গত বছর আমার মনে হলো যে না, অনেক হয়েছে কর্পোরেট জব, এবার নিজের জন্য কিছু একটা করা। তো তখনই আমরা রেস্টুরেন্ট খুঁজতে থাকি, স্পেস খুঁজতে থাকি, লোকেশন খুঁজতে থাকি, এবং এর মাধ্যমেই আমরা এক সময় আহার্যর খোঁজ পাই, এবং এখানে এসে আমরা বিজনেস স্টার্ট করি। তো বিজনেস যখন শুরু করেন, শুরুতে তো অনেক ধরনের আ স প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আপনি কি চ্যালেঞ্জ ফেস করেছেন, বা এ সম্পর্কে কোনো কিছু জানাবেন আমাদেরকে? বিজনেসে প্রতিকূলতা থাকবে, এটাই স্বাভাবিক। চ্যালেঞ্জ যেহেতু আছে, আপনার প্রতিনিয়ত এটা ফেস করতে হচ্ছে। যেমন আমাদের প্রথম দিকে আমরা যখন আসছি রেস্টুরেন্ট নিয়ে, আমাদের খাবার ছিল কাচ্চি বিরিয়ানি। তো সবাই কাচ্চি বিরিয়ানি এমন না যে মানে ৩ বেলাতেই খাবে। তো যার জন্য হয়েছে যে আমাদের আস্তে আস্তে তখন কাচ্চি বিরিয়ানি থেকে মুভ করে এসে আমাদের বাংলা খাবারে মুভ করতে হয়েছে, এবং বাংলা খাবার যখন আমরা মুভ করছি, তখন আমরা একটা ভালো একটা রেসপন্স পাইছি, এবং এই খাবারটা আমাদের দুপুর রাত ২ বেলাতেই আমাদের খুব ভালো রেসপন্স দিচ্ছে। এই প্রবলেমগুলো আমরা প্রথম দিকে ফেস করছি। তারপরেও একেক মানুষের একেক রকম রুচি থাকে। যখন বাংলা খাবারে আসি তখন বলে যে কাচ্চি নাই কেন? আবার যখন কাচ্চি করেছিলাম তখন বলে যে বাংলা খাবার নাই কেন? বাংলা খাবার না হলে এত মানুষে তো কাচ্চি খাবে না। তো এরকম কিছু একটা মিসকমিউনিকেশন কাস্টমারদের মধ্যে থাকেই, সবসময় থাকে, এবং এটা থাকবে, এবং আমাদেরকে ওইভাবেই ম্যাচ করে কাস্টমারদের রুচি অনুযায়ী, তাদের ডিমান্ড অনুযায়ী আমাদের সেই রকম খাবার প্রোভাইড করে যেতে হবে। বর্তমানে রেস্টুরেন্ট ব্যবসায় প্রচুর প্রতিযোগিতা। সো আ আপনার রেস্টুরেন্ট ব্যবসায় আপনার এই খাবারের গুণগত মান নিশ্চিত করার জন্য আপনি, মানে, গ্রাহক কেন আপনার খাবার পছন্দ করবে? এজন্য আপনি বিশেষ কি রেখেছেন আপনার রেস্টুরেন্টে? আচ্ছা, আমার রেস্টুরেন্টের মূল বাজারটা আমি নিজে করি, অন্য কেউ করে না। বাজার থেকে নিয়ে শুরু করে রান্নার তদারকি, এবং অ্যাট এ টাইম আমার ওয়াইফও আমাকে সাপোর্ট দেয় রেস্টুরেন্ট বিজনেসে। ও ক্যাশটা দেখে,
আমি বাকি সাপোর্টগুলো দিচ্ছি। এবং ডিফারেন্ট হওয়ার রিজন একটাই, আমার রেস্টুরেন্টের রান্নাটা হয় লাকড়ি চুলাতে। গ্যাস আছে, কিন্তু গ্যাসে সব রান্না হয় না, বেশিরভাগ খাবারটা রান্নাই হয় লাকড়ি চুলাতে। আর আমার খাবারের মধ্যে ভর্তা ভাজি আইটেমগুলো সবচেয়ে বেশি চলে। প্রতিনিয়ত আমাদের শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, পেঁপে ভর্তা, বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা, আপনার ফুলকপি ভাজি, লাল শাক, এটা একদম কমন একটা ব্যাপার। প্রতিনিয়ত থেকে ভুনা খিচুড়ি থেকে শুরু করে, তো যার জন্য আমাদের হয়েছে যে কাস্টমারের কানেকশনটা একটু বেশি, যে বাংলা খাবার হচ্ছে। আর সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আমাদের খাবারটা আমি একদম নমিনাল একটা প্রাইস থেকে স্টার্ট করেছি, যার জন্য কেউ যদি একটা ভাজি ভর্তা দিয়ে যদি খাবার নিতে চায় সেটাও নিতে পারে। এজন্যই আপনার রেস্টুরেন্টটা একটু বেশি ফেমাস আমার মনে হয়। কারণ এখন তো সবাই গ্যাসের যুগে আপনি লাকড়ির চুলার লাকড়ি দিয়ে রান্না হচ্ছে। খাবারটা অবশ্যই টেস্টি হবার কথা। আমরা কিন্তু গ্রামে দেখেছি যে মা খালারা যখন আ আগুনের লাকড়ি দিয়ে রান্না করে, এইটা কিন্তু ডিফারেন্ট টেস্ট এখন পর্যন্ত। সো হ্যাঁ, এটা আপনি একটা ভালো কথা বলেছেন। এটা আমাদের জন্য এইজন্যই হয়তোবা টেস্ট দ্বিগুণ হওয়ার কারণে গ্রাহক আপনি বেশি পান। সো আপনার এখানে গুণগত মান নিশ্চিত করার জন্য আপনি বিশেষ কিছু দিক কি নির্বাচন করেছেন? যে আমার রেস্টুরেন্টে এই সাইডগুলা আমি এভাবে রাখলে অন্যান্য রেস্টুরেন্ট থেকে আমার এটা খাবারের গুণগত মান এগিয়ে থাকবে। এমন কোনো চিন্তাভাবনা বা পদক্ষেপ কি আপনি নিয়েছিলেন? জি, যেমন আমার এটা বাংলা রেস্টুরেন্ট, বাংলা খাবার। তো খাঁটি সরিষার তেল এটার প্রধান উপকরণ। এবং কারণ বাজারে অনেক রকমের সরিষার তেল, সয়াবিন তেল অ্যাভেলেবেল থাকার পরেও আমি নির্দিষ্ট কয়েকটা পেজ থেকে যারা একদম ঘানি ভাঙা সরিষার তেলটা দিচ্ছে, আমি তাদের থেকে তেলটা কালেক্ট করেছি। এবং যখন ভর্তা ভাজি রান্না করা হয় তখনও আমার তদারকিটা কিচেনে থাকে, যে আমি দেখি যে তাদের যেন কোনো কম্প্রোমাইজ না থাকে। কারণ আমার হয়তো কর্মচারী চলে গেলে আমি কর্মচারী পাবো, কিন্তু একবার কাস্টমার চলে গেলে তখন আমি কাস্টমার সেকেন্ড টাইম পাবো না। সো আমার আলটিমেট টার্গেট থাকে কাস্টমারের স্যাটিসফ্যাকশন। আর সবচেয়ে বড় বিষয় যে আমার রেস্টুরেন্টে আসার আরেকটা কারণ হচ্ছে যে এখানে ভালো ব্যবহার, ভালো অ্যাটমসফিয়ার, ভালো খাবার, তিনটাই পাচ্ছে তারা, প্লাস প্রাইসও কম। তো এই একটা সুবিধা আছে যে কাস্টমার আমার কাছে রিপিটেশন হচ্ছে। এবং কিছু কিছু কাস্টমার এমন আছে যারা ব্যাংকার, আমার রেস্টুরেন্টের পাশে যারা ব্যাংকে যারা চাকরি করে, তারা দুই বেলা এসে আমার রেস্টুরেন্টে খাচ্ছে। সকালে নাস্তা থেকে রেস্টুরেন্টে ঢুকছে, ব্যাংকে ঢুকছে, এবং দুপুরে এসে লাঞ্চও করতেছে, বা সন্ধ্যায় খাবার নাস্তা নিয়ে বাসায় যাচ্ছে। এই একটা কানেকশন আমার জন্য খুবই একটা পজিটিভ সাইন। বাহ! চমৎকার কিছু কথা শুনলাম। আ আপনি এক্ষেত্রে আপনার কিচেন ম্যানেজমেন্টের দিকটা কিভাবে মেইনটেইন করছেন? যেমন আমার যে মেইন যে শেফ আছে তার সাথে প্রতিদিন আমার দিন শেষে একটা মিটিং হয়, যে আগামীকালের জন্য কি কি আইটেম লাগতেছে এবং এর জন্য বাজারে সব কিছু অ্যাভেলেবেল আছে কিনা। যেমন একটা খাবার টেস্টি করার জন্য অনেক রকম উপকরণ লাগে, তো সেই উপকরণ যদি একটাও যদি মিসিং হয় তাহলে এক্স্যাক্ট সেম সেদিন প্রোভাইড করতে পারবো না। আর যদি কোনো আমার রিপিটেশন কাস্টমার কাছে যদি এইটাই যায় যে আজকের খাবার টেস্ট আগের মতো লাগছে না, তখন এটা একটা নেগেটিভ মার্ক। তো এই কারণে যদি আমার কোনো আইটেম যদি দিতে না হয়, যে কম থাকে, তখন সেই আইটেমটাকে আমি বন্ধ রাখি, যে আজকে এটা দিতে পারবো না। বা কোনো কারণে খাবার ঢেকে রাখছে, গন্ধ হয়ে গেছে বা খাবার, সে খাবারটা আমার কিচেনে রিটার্ন চলে যায়, এই খাবার আসবেই না, সেদিন ওই আইটেম বিক্রি বন্ধ। প্রয়োজনে বিক্রি বন্ধ থাকবে, কিন্তু কিছু মিস টেস্টি বা অল্প টেস্টি খাবার বা নষ্ট খাবার কখনোই আমার রেস্টুরেন্টে থাকবে না। বাহ! খুব দারুণ কিছু কথা বললেন। আ আমি মনে করি সবার এই নীতিতে চলা উচিত যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী। আ আপনার রেস্টুরেন্টে ক্যাটারিং সার্ভিস নিয়ে কি কোনো পদক্ষেপ নিয়েছেন বা এভাবে কোনো কিছু চলছে? বা বাহিরের থেকে ধরেন পারিবারিক অনেক অনুষ্ঠান, প্রোগ্রাম এসব থেকে কি আপনি কখনো খাবার অর্ডার পেয়েছেন? বা কেমন পেয়েছেন আনুমানিক ধরেন সর্বোচ্চ পরিমাণে? এরকম কোনো কিছু আমাদের সাথে একটু শেয়ার করুন। জি, আলহামদুলিল্লাহ। আমি এই ক্ষেত্রে বেশ কিছুদিন যাবৎ অনেকগুলো অর্ডারই পেয়েছি এই শীতের সময়। যেমন ইম্পেরিয়াল কলেজের স্টুডেন্টরা প্রতিদিন বাস থামিয়ে আমার থেকে প্রচুর সিঙ্গারা সমুচা নিয়ে যায় যাওয়ার পথে। তারপর মতিঝিলের কয়েকটা স্কুলের আ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারটা আমার এখান থেকে নিয়েছে। আর 0 to 04 ব্যাচের খাবার, মানে একটা প্রোগ্রাম ছিল গত মাসে, সেটার 650 লোকের খাবার আমরা প্রোভাইড করেছি আমাদের নিজেদের তরফ থেকে। তো এরকমই এক কানেকশন হয়েছে এরকম। এখন প্রতিনিয়ত কিছু না কিছু বড় অর্ডার আমার থেকে যাচ্ছে। আর কয়েকটা বড় কোম্পানির সাথে আমরা কথা চলতেছে। তাদের ২ বেলা খাবার দিতে হবে। প্রতি বেলাতে 750 করে প্যাকেজ যাবে। দুপুরে আর ডিনারের জন্য ২ বেলা। এখন পর্যন্ত ফাইনাল হয়নি। জাস্ট আমাদের কথা চলতেছে তাদের সাথে।
যদি ফাইনাল হয় তাহলে আমাদের সেলস রেঞ্জটা আরও বেড়ে যাবে এবং আমার রেস্টুরেন্টের পরিধি আমি তখন আরও একটু বাড়ায় নিতে পারবো, যাতে কিনা আমি অন টাইমে সব কিছু সার্ভিসটা প্রোভাইড করতে পারি। হ্যাঁ, এটা তো রেগুলার প্রসেসে যাবে। লাইক ক্যাটারিং সিস্টেম যেটাকে জি, বলে। জি। এভাবে করে আপনি খাবারটা সরবরাহ করবেন। জি। আচ্ছা। সো যদি কোনো পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, জন্মদিন অনেক কিছুই তো হয়ে থাকে। এখন আমাদের পারিবারিক অনুষ্ঠানগুলোতে মেক্সিমামই চাই ভালো ফ্রেশ খাবার জি, ক্যাটারিং যদি হয়, জি। তাহলে একটু কষ্টটাও কমে যায়। সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা ভাবনা বা কোনো পদক্ষেপ আছে যে আমরা এভাবে হোম ডেলিভারি ফুড আ বিয়ে বা জন্মদিন উপলক্ষে বা এনি কাইন্ড অফ প্রোগ্রাম সরবরাহ বা হচ্ছে প্রদান করব, এরকম কোনো জি, কিছু? অলরেডি আমাদের এরকম কয়েকটা প্রোগ্রামই হয়েছে। জন্মদিনে আমরা ২০০ লোকের তেহারি প্রোভাইড করেছি। আরেকটা খেলার অনুষ্ঠান ছিল, সেখানে আমরা ১৫০ কাচ্চি বিরিয়ানি প্রোভাইড করেছি। কারণ এগুলো হচ্ছে রেগুলার অর্ডার, আমাদেরকে ১ দিন আগে সময় দিতে হয়। ১ দিন সময় দিলে আমরা এটা প্রোভাইড করে দিতে পারবো। এই আরকি। হ্যাঁ, এ বিষয়ে আসছিলাম যে যদি বড় কোনো আ অর্ডার আপনার কাছে আসে, সেক্ষেত্রে প্রসেসিং গুলা কেমন? কতদিন আগে জানাতে হয়? বা সিস্টেমটা কি? আপনি কিভাবে কোন মেনু কিভাবে রেখেছেন? বা সর্বোচ্চ কতটা নিতে হবে? আ মিনিমাম কতটুকু আপনি হলে আপনি দিতে পারবেন? এরকম কি আছে আপনার আহর্যতে? জি, যেমন মিনিমাম ২৪ ঘন্টা আগে সময় দিতে হয়। কারণ একটা বড় একটা অনুষ্ঠানের জন্য বাজার ঘাটের ব্যাপার একটু আলাদা থাকে, একটু ভিন্নতা থাকে। বিয়ের অনুষ্ঠানের খাবারের মেনু যেরকম ভিন্নতা, তার উপর ডিপেন্ড করে আমার সেরকম করে বাজার হাট করতে হয়। যেমন মাংসের একটা ব্যাপার থাকে, হচ্ছে অ্যালাইভ অ্যানিমেল সবসময় অ্যাভেলেবেল থাকে না। একটা বড় হাট থেকে যে নিতে হয়। তো অ্যালাইভ অ্যানিমেল নিয়ে সেটা স্লগাটার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া পাকা, দেন রান্নাতে গেলে এটার মোটামুটি আমার যদি ভোর ৬টা বাজে আমি স্টার্ট করি, তাহলে ৫০০ জনের খাবার আমি রাত ৮টার মধ্যে আমি ডেলিভার করে দিতে পারবো। ৫০০ জনের খাবার। সকাল ৬টায় স্টার্ট করব, রাত ৮টায় আমার ডেলিভারি কমপ্লিট। ডিনারে চলে যাবে রাত ৮টা বাজে। তো বাহ! এরকম আমার একটা ক্যাপাসিটি থাকে যে আমার একদিন আগে সময় দিতে হবে, তো আমি একদিন আগে প্রসেসিং রেডি করে সকাল ৬টা থেকে আমার রান্না শুরু হয়ে যাবে। দেন রাতের ৮টা বাজে খাবার রেডি, সবাই খেতে বসে যেতে পারবে এই সময়ের মধ্যে। বাহ! এটাও কিন্তু অনেক বড় একটা মানে প্রসেসিং এর ব্যাপার। এত শর্ট টাইমে আপনি 500 পিপলস এর খাবার রেডি করে ফেলছেন। জি। আম ইটস আ গ্রেট। আপনি এই যে রেস্টুরেন্ট বিজনেসে আসার আগে আপনি কোথায় ছিলেন যদি আমাদেরকে একটু জানাতেন যে আপনার শুরুটা কোত্থেকে? এটা একটু আমরা জানতে চাই। রেস্টুরেন্ট বিজনেসের আগে আমি কর্পোরেট জব করতাম। একটা বড় একটা কোম্পানিতে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজার হিসেবে ছিলাম। তো এখানে প্রায় ৫ বছর জব করেছি এই অফিসে। অনেক ভালো ফ্যাসিলিটিস, ওনারও খুব ভালো। খুবই রেসপেক্টেড পারসন ওনারা, এবং তারাও আমাদেরকে অনেক যথেষ্ট অ্যাডমায়ার করছে। বাট একটা সময় আসার পর ভাবলাম যে না, এবার নিজের জন্য কিছু করা দরকার, বয়সও বাড়তেছে। সো ফ্যামিলির সব কিছু মিলিয়ে ঝিলে ফ্যামিলির সাথে কথা বলে তারপরে আমরা নতুন করে রেস্টুরেন্ট বিজনেসে আসলাম। যেহেতু কিছু করতে হবে, তো খাবার নিয়েই করি। কারণ আমাদের ৩ বেলায় ক্ষুধা লাগে, ৩ বেলায় খেতে হয়। আর খাবারের ব্যাপারে মানুষ কোনো কম্প্রোমাইজ করে না। সো যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সে ফুড অ্যারেঞ্জ করে সে খায়। আসলে আমি ছোটোবেলা থেকে একটা জিনিস বিলিভ করি, মানুষ ২ ধরনের। এক ধরনের মানুষ হচ্ছে বাঁচার জন্য খায়, এক ধরনের মানুষ হচ্ছে টেস্টের জন্য খায়। সো আমি ট্রাই করছি এই ২ টার কম্বিনেশনটাই আমার রেস্টুরেন্টে আসুক। যে মানুষ অল্প টাকাতে যেন খেতে পারে এবং কেউ টেস্টের জন্য আসলে যেন একটু টেস্টি খাবার খেতে পারে। এটাই ছিল আমার মূল সো উদ্দেশ্য। আপনার এই যে উদ্যোগটা আমার মনে হয় শুধু ব্যবসায়িকভাবেই আপনি এটাকে দেখেননি। আপনি এটাকে ভালোবেসেছেন। জি, ডেফিনিটলি। আপনি সবার কথা চিন্তা করেছেন, গুণগত মান ঠিক রেখেছেন। আপনার এই যে আ মানে অনেস্ট থেকে যে বিজনেস করার চিন্তাভাবনাটা, এটা সকলের মাঝেই আসলে থাকা দরকার। জি। সো আমার মনে হয় খুব অল্প সময়ে এজন্যই আপনি এত ভালো পরিসরে এগিয়ে গিয়েছেন। আ এই যে রেস্টুরেন্ট বিজনেসটার পাশাপাশি জি। আপনি আরো কি কিছু আছে? লাইক আপনার কোনো শখ বা আর কি করেন? নাকি পুরাটা টাইমই এই রেস্টুরেন্টের পিছনেই ইনভলভ থাকেন? আমার ছোট একটা পাখির খামার আছে। আচ্ছা। আমি অনেক আগে থেকেই পাখি-টাখি পালি ছোটবেলা থেকেই। তো মাঝখানে এই ইস এম চাকরি-টাকরির কারণে আমি আর এগুলা করতে পারিনি। পরে ২০২০-১৯ এরকম দিকে আমার ভাগিনার কাছে একজোড়া ককাটেল পাখি ছিল। তো অনেকদিন পালার পর পাখির ডিম বাচ্চা করে নাই। ও আমাকে বলতেছে যে, "মামা এটা নিয়ে যাও। আমি পালবো না।" দেন আমি পাখিটা নিয়ে আসি। কিন্তু তখন আমার পাখি সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। কত সাইজের খাঁচা লাগবে, কি খাওয়াতে হবে, কি পড়াতে হবে, কোনো কিছুই জানতাম না। পরে আমি ও পাখি আনার পরে বাসায় আসার পরে আমি এটাকে নিয়ে ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করি, অনেক সার্চ করি। দেন ওটার অনেক কিছু জানি, বুঝি। পরে পাখি একটা সময় যাওয়ার পর পাখি ডিম দেয়।
এখন ডিম দেয় ঠিকই, ডিমের তাওয়া দেয় ঠিকই, কিন্তু বাচ্চা ফোটে না। তো দেন আমি, আমার একটা স্টুডেন্ট আছে, ও পাখি পালে, ওর পাখির খামারও আছে। আমি ওর সাথে কনসাল্ট করি। পরেও আমাকে বললো যে স্যার আপনি পাখিটাকে একটু রেস্ট দেন। আমি রেস্ট কীভাবে দেবো, তো রেস্টেই থাকে সারাদিন। বলে না স্যার, পাখির দুইটাকে আলাদা আলাদা খাঁচায় রাখেন, আর ওদেরকে প্রচুর ভাইটামিনস প্রোভাইড করতে হবে। দেন ও আমাকে একটা লিস্ট দিল, পাখির লিস্ট দিল, মানে মেডিসিনের, পাখির মেডিসিনের একটা লিস্ট দিল। পরে ওটা দিয়ে ওদেরকে খাওয়ালাম 20 দিন, 1 মাস খাওয়ানোর পরে পাখি দুটাকে আমি পরে এক খাঁচাতে দিলাম। এক খাঁচার পর দেওয়ার পর ওরা ব্রিডিং করলো এবং 16 দিন পরে ডিম পারলো। তার 18 দিন পর দেখি ডিমের থেকে বাচ্চা ফুটে আসে। তো ওটা তো একটা খুশি, একটা আনন্দ যে আমার বাসায় পাখি ডিম পারছে, বাচ্চাও ফুটছে। সো এই আনন্দর পরই আমার ওয়াইফ আমাকে বলল, যেহেতু হচ্ছে তুমি তাহলে একটু শুরু করো। আমি বললাম শুরু করবো, তো আমার তো সাপোর্ট লাগবে। আমি সাপোর্ট দিব, সমস্যা নেই। পরে আমার ওয়াইফ ফাইন্যান্সিয়াল প্লাস টাইম দুই দিক দিয়ে আমাকে সাপোর্ট দিল। আমি আরও কিছু পাখি তুললাম, আস্তে আস্তে একটা রুম পুরো পাখির হয়ে গেল। 6 মাসের মধ্যে পুরো রুম ভরে গেল পাখিতে। তারপরে তো করোনা শুরু হলো। করোনা শুরু হওয়ার পরে কিছু পাখি সেল করে দিলাম। কিন্তু এই সময় আমাকে একজনের নাম না বললেই না, শাওন ভাই, পুরান ঢাকার নিমতলিতে তার দোকান। সে ভাই আমাকে মারাত্মকভাবে সাপোর্ট করছে। সে আমাকে বিনে পয়সায় প্রথমবার 80,000 টাকা পাখি দিছে। বলছে যে সাজ্জাদ ভাই আপনি বিক্রি করে আমাকে টাকা দেন। সে আমার বাসাও চেনে না, আমার ঘরও চেনে না, শুধু মোবাইল নাম্বারটা আমার জানতো। তার কাছ থেকে আমি রেগুলার পাখি নিতাম, দু একটা কাস্টমারও নিয়ে গেছি, শুধু এই ভালোবাসাটায়। তো তারপর সে আমাকে প্রথম দিন তার থেকে পাখি নিলাম, পাখি বিক্রি করে টাকা পাঠিয়ে দিলাম। তারপরে কিছু এক্সক্লুসিভ পাখি আসলো, মানে ককাটেলের মধ্যে তখন ভি পাইটটা খুব দাম যাচ্ছে, পুরো বডি সাদা, পিছনে একটা ভি মার্ক, কালো মার্কেট ভি। এটা খুব এক্সক্লুসিভ ওই সময়। এটা মানে এক এক পিসের দাম 25-30 হাজার টাকা, এক পিস পাখির দাম। সে 9টা পাখি আমাকে বলল যে আপনি নিয়ে যান, পাখি আপনার জন্য রাখা। তখন করোনা, রাস্তাঘাট সব বন্ধ। আমাকে বললাম ভাই কীভাবে নেবো, বলে আপনি একটু কষ্ট করে আমার দোকানে এসে নিয়ে যান। তখন আমার বাসা থেকে রিক্সা নিলাম, রিক্সাওয়ালাকে বললাম যে ভাই কোথাও থামাবেন না, সোজা টানবেন। তো গুলিস্তানে আসার পরে আমার রিক্সাকে পুলিশ থামাইতে বলছে, রিক্সাওয়ালা থামে নাই। পুলিশ পিছে দৌড়াচ্ছে কিন্তু রিক্সাওয়ালা স্পিডে টান দিছে। পরে যা তার থেকে পাখি নিয়ে বাসায় আসলাম। আসার পরে এই পাখিগুলো আমি রাখলাম। কিন্তু করোনার কিছুদিন পরে আমার শ্বশুর মারা গেছে। পাখিগুলো রেখে আমার বগুড়া যেতে হয়েছে। আমার যেহেতু বগুড়ার জামাই আমি, বগুড়াতে আমার শ্বশুর বাড়ি, যেতে হয়েছে। পরে ওয়াইফকে রেখে এসে পরে আবার পাখি সেল করছি। তো ওই সময় এক একটা পাখি 30,000, 35,000, 25,000 করে সেল করছি। এবং এই যে সাপোর্ট আমাকে শাওন ভাই দিছে, এই সাপোর্ট আমি কোনোদিনও ভুলবো না। তারপর থেকেই বড় পাখির দিকে আস্তে আস্তে ধাবিত হয়েছে। যেহেতু ক্যাশ টাকা চলে আসছে, একটু সাহস বাড়ছে যে পাখি হচ্ছে, ব্রিড করতেছে, বাচ্চা ফুটতেছে, বাচ্চা সেল করতেছি, বড় পাখি আসতেছে। অন্যান্য বড় বড় ব্রিডাররা নক দিতেছে, ভাই তোমার কাছে কি কি আছে, থাকলে আমাকে দাও কিছু, বা আমার কাছ থেকে কিছু থাকলে নিয়ে যাও। এইরকম একটা কানেকশনে এখন পাখির জগৎ এখন কম বেশি সবাই আমাকে চেনে যে সাজ্জাদ ভাই নামে একটা লোক আছে। বাহ! চমৎকার, চমৎকার! খুব সুন্দর কিছু তথ্য আমরা পেয়ে গেলাম। সো আপনি যে এই যে পাখি পালছেন, পাশাপাশি আহার্যের মতো একটা রেস্টুরেন্ট এভাবে আপনি রান করছেন। তো আপনার এই পাখি পালাটা কি এটা শখ করেই, নাকি এটা আপনি ভালোই পরিসরে বড় করেছেন? কিন্তু এটা নিয়ে কোনো বিজনেস পলিসি আপনার মাথায় আছে কিনা? আপনি কি এটা নিয়ে কোনো বিজনেস চিন্তা করছেন? বা নেক্সট আমরা জানতে পারবো কিনা এরকম কিছু? যেহেতু শখ থেকেই আসা, বিজনেস করতেছি এখন। ফিউচারে ইম্পোর্ট এক্সপোর্টের প্ল্যানিং আছে। সো এটার জন্য একটু প্রিপারেশনের ব্যাপার আছে। বন বন বিভাগের ছাড়পত্র এবং ওটার পারমিশন, প্লাস ওটার জন্য একটা ট্রেড লাইসেন্সের দরকার হয়। তো মোটামুটি রেস্টুরেন্ট একটু গুছিয়ে নেওয়ার পরে ইনশাল্লাহ আশা করতেছি যে একটু পাখির খামারটা একটু বড় করার চিন্তা করব এবং ইম্পোর্ট এক্সপোর্টের দিকে যাব। এই প্ল্যানটা আছে সামনেতে। সো ভাইয়া, সাজ্জাদ ভাই, পাখি নিয়ে আমরা বেশ অনেকক্ষণ অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম। এখন আমরা আবার একটু বিজনেস পারপাস কথা বলি। আপনার ব্যবসায়িক যে আহার্য রেস্টুরেন্টটা, সেখানে আপনাদের যে দৈনিক রান্নাবান্না হয়, খাবারটা ফ্রেশ থাকে। কিছু, কিছু খাবার লেফট ওভার হয়ে যায়। এই খাবারগুলো নিয়ে আপনাদের মানে নেক্সট আপনারা কি করেন? বা খাবারের গুণগত মান ফ্রেশ রাখার জন্য, ফ্রেশ খাবারটা আ গ্রাহককে দেবার জন্য কিভাবে মেইনটেইন করেন? আপনার প্রসেসিংটা একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। যেমন আমাদের লাঞ্চ আওয়ার স্টার্ট হয় 12টা, 12:30 থেকে। ওই সময় একদম ইনস্ট্যান্ট রান্না করে সবগুলা খাবার, ভাজি, ভর্তা, মাছ, যতগুলো আইটেম আমার আছে সবগুলো রেডি হয়ে চলে আসে। তারপরেই লাঞ্চ আওয়ার যখন শুরু হয়ে যায়, মোটামুটি 4টা পর্যন্ত টানা লাঞ্চ আওয়ার হয়। তো
তো লাঞ্চ আওয়ার চলাকালীন মোটামুটি সবগুলো খাবারই প্রায় শেষ হয়ে যায়। কিছু ভাজি ভর্তা যদি থেকেও যায়, ওটা দিন শেষে দেখা গেছে যে কিছু আমি আমার বাসায় নিয়ে যাই। কিছু আমার স্টাফ খেয়ে ফেলে, যেহেতু আমার বড় একটা স্টাফ আছে, একটা স্টাফ প্যানেল আছে। সো ওদের সবারই খাবার দরকার হয়। আর অন্যান্য হোটেলগুলোতে যেমন স্টাফ ফুড আলাদা রাখে। কম দামি চাল দিয়ে মুরগির ঘাড়, মুরগির খাঁচা-টাচা দিয়ে যেমন স্টাফ খাবার রান্না করা হয়। আমার হোটেলে তেমন কোনো স্টাফ খাবার রান্না করি না আমি এগুলার জন্য। কারণ আমি আমার স্টাফদেরকে আমি আমার দলের লোকই মনে করি। ওরা স্টাফ না, ওরা আমার ফ্যামিলি মেম্বারের মতো। সো আমি যে খাবার আমি নিজে খাবো না, সেই খাবার আমি আমার কাউকে খেতেও দেব না। সো আমি যেটা খাই তারাও সেটা খাবে। আমি যদি ভাজি ভর্তা খাই, আমার স্টাফ আমার সাথে ভাজি ভর্তাই খায়। তো কখনো কেউ ডিমান্ড করে না যে স্যার আমাকে মাছের বড় মাথাটা আমাকে দেন বা মুরগির লেগ পিসটা আমাকে দেন। বরঞ্চ ওদের যদি প্লেট খালি দেখি আমি নিজে অনেক সময় ওদেরকে সার্ভ করে দিয়ে আসি। আর যেহেতু রিজিক নিয়ে কাজ করি, আল্লাহ তাআলা কার রিজিক কোথায় রেখেছে আমি জানি না। তো দিন শেষে এমন অনেক গরিব দুঃখী আছি যারা আমার রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। তো দাঁড়ানোর পর আমি কখনো তাদেরকে চেষ্টা করি খালি হাতে কখনো ফেরত না দেওয়ার। কেউ ক্ষুধার্ত থাকলে পুরি, সিঙ্গারা, সমুচা, আর যদি বলে যে আমার ক্ষুধা লাগছে, ভেতরে বসাই, ফ্রেশ হইতে বলি, দেন প্লেট ভর্তি বলি যেটা আপনার খাইতে মন চায় আপনি আমাকে বলেন। এবং আমার স্টাফদেরকেও স্ট্রিক্টলি বলে দিছি, কখনো কেউ যদি রেস্টুরেন্টে এসে খাবার চায়, কখনো মানা করবা না। একটা সিঙ্গারা, একটা পুরি হলেও দিবা, পারলে ভাত খাওয়ায় দিবা। সে যেটা দিয়ে খেতে চায়। আর এটা যদি অনেকে আছে, অনেক ভিক্ষুক আসে টাকা দিয়ে খেতে চায়, আমি কখনো তাদের টাকাও নেই না। সো আলটিমেটলি আমার লিমিটেড যেহেতু রান্না হচ্ছে, সো দিন শেষে আমার এটা কভার হয়ে যাচ্ছে এবং এটা কখনোই আমার লেফট ওভার বা বাসি হওয়ার প্রশ্নই আসে না এই জায়গাতে। এবং প্রতিদিন আমার ক্লোজ হয়ে যাচ্ছে। প্রতিদিন আমার নতুন করে ফ্রেশ রান্না হচ্ছে। আর ফ্রেশ রান্নার ব্যাপারে যেহেতু আমি তেলটা মেনটেন করি, বাজার আমি নিজে করি, আলু বলেন, পেঁপে বলেন, এগুলো সব নিজের কেনা। তো যার কারণে নষ্ট খাবার আমি নিজে যেহেতু খাবো না, তো আমি খাওয়াতেও পারবো না। সো এই দিকগুলো খেয়াল করে আমি আমার রেস্টুরেন্টের খাবারের মানটা ঠিক রাখার সর্বাত্মক চেষ্টা করি। তদারকি আপনি যতদিন করতে পারবেন, আপনার রেস্টুরেন্টের খাবারও ভালো থাকবে, খাবারের সুনাম হবে, আপনার কাস্টমার আসবে। বাট আপনি যদি একটু ঢিল দেন, তারাও ঢিল পাবে। কারণ একটা কথা আছে না, যে বাসায় মুরব্বি না থাকে সে বাসায় সবাই মুরব্বি হয়ে যায়। তো আপনি যদি রেস্টুরেন্টের ওনার হওয়ার পর যদি আপনি যদি তদারকি না করেন, তাহলে ওরাই রেস্টুরেন্টের মালিক হয়ে যাবে এবং ওরা ওদের মতো করে কাজ দিবে। আপনি যদি খাবার খেয়ে স্যাটিসফাই না হন, আপনার কাস্টমার কখনো স্যাটিসফাই হবে না। এজন্য প্রথম স্পুনটা টেস্ট করার জন্য আমি যাই। যদি আমার কাছে ভালো না মনে হয় যে না এটা প্রপারলি হয়নি, হয় আপনারা ঠিক করে দেন, যদি ঠিক না হয় তাহলে এটা রেস্টুরেন্টে যাবে না। এটা কিচেনেই থাকবে। আপনারা খেয়ে শেষ করে ফেলবেন বা যদি মনে হয় যে খাওয়া যাবে না, ফেলে দেন। এরপর এই খাবার আমার কাছে আর যায় না। সো এই কিছু জিনিস মেনটেন করে চলি আরকি। তো ভাইয়া আরেকটা বিষয় নিয়ে একটু বলতে চাই। আপনি যেহেতু বললেন আপনার রান্না করা হয় লাকড়ির চুলায়। আপনার উপাদানগুলো সব গুণগত মান নিশ্চিত করেন আপনি। ফ্রেশ সবকিছু বাজার থেকে শুরু করে সবকিছু আপনি নিজে নখদর্পণে রাখেন। সো সেক্ষেত্রে আপনার এই কস্টিংটা বা প্রাইসটা আপনি কিভাবে সিলেক্ট করেন, নির্ধারণ করেন? মানে যেমন কিছু লাকড়ি আছে কমার্শিয়াল তৈরি হয়। এটা ৳৮০০ মণ পাওয়া যায় ঢাকার শহরে। এটা আমার লাকড়ি প্রতিদিন লাগে ৩ মণ। তো ওই হিসাব করলে ৳২৪০০ আমার লাকড়িতে চলে যাবে। আর যদি গ্যাস হিসাব করি, আমার গ্যাসের হিসাবে আমার প্রতিদিন একটা বড় ৩৫ কেজির সিলিন্ডার আমার চলে যাবে, যার দাম বর্তমান বাজারে ৳৪,৫০০ থেকে ৳৫,০০০। তো এই কস্টিংটা যদি আমি ধরি, তাহলে আমার বর্তমান যে খাবার দাম যে ৳২০ যে ভাজি আছে, এটাকে আমি ৳৬০ যদি বিক্রি করি, তাহলে আমার কস্টিং করা যাবে না। কারণ এটার খরচ পড়ে যায় এইরকম। কারণ আমার আদার্স কস্টিং অনেক বেশি পড়ে যায়। আমার বাবা ফার্নিচারের ব্যবসা করছে ৪০ বছর। তার পরিচিত অনেক দোকান আছে যেখান থেকে আমি লাকড়ি সংগ্রহ করি। তো লাকড়িটা আমার কস্টিং কম পড়াতে আমি দেখা গেছে যে লাকড়িতে কাঠের যে লাকড়িটা হয় সেগুন কাঠের। তো এটার একটা বড় সুবিধা হচ্ছে এটা বার্ন হয় অনেকক্ষণ সময় ধরে। যেহেতু মোটা, মোটা কাঠ আমি ব্যবহার করি এই জায়গাতে, এটা নির্দিষ্ট সাইজ মতো করে কেটে নিয়ে আসি। তো এটা বার্ন হয় এবং এটা দেখা গেছে যে আমার দিনে তখন খরচ পড়ে ৳৪০০ জ্বালানিতে। তো যার কারণে আমার ওভারহেড কস্টিংটা আমার কমে আসতেছে, অনেক কমে আসতেছে। যার জন্য দেখা গেছে যে আমার খাবারের পরিমাণের আমার তখন প্রাইসিংটা আমি অনেক কমায় নিয়ে আসতে পারছি এবং যার কারণে দেখা গেছে যে রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত সবাই আমার এখানে কানেকশনটা বাড়তেছে। কারণ তারা অল্প টাকাতে খাবার পাচ্ছে এবং টেস্টি খাবারটা পাচ্ছে। কারণ লাকড়ি চুলার খাবারের স্বাদই আলাদা। এই স্বাদটা গ্যাসের চুলার রান্নায় কখনো পাওয়া যায় না। ধন্যবাদ ভাইয়া। আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনার কিচেন ম্যানেজমেন্ট। আপনি আপনার স্টাফ সহ আপনার কিচেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিভাবে আ আ মেইনটেইন করছেন আপনার রেস্টুরেন্টটা সে বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। কিচেন ম্যানেজমেন্টটাকে প্রতিদিন ক্লিন রাখতে হবে।
ডেফিনেটলি ক্লিন রাখতে হবে। আপনার প্রতিদিনের স্টক রিপোর্টটা নিতে হবে যে কোন খাবারটা শেষ হয়ে গেছে, আজকে চাল নাই বা পোলাও চালটা শেষ বা খেসারির ডালটা শেষ বা কোনো তেল শেষ হলো কিনা বা ইমার্জেন্সি কোনো সস শেষ হয়ে গেছে কিনা। তো এটা প্রতিদিন একটা স্টক রিপোর্ট আপনার নিতেই হবে। তা না হলে পরবর্তী দিন আপনি দেখা গেছে যে ছোট্ট একটা আইটেমের জন্য আপনার কোনো একটা আইটেম বিক্রি হবে না সেদিন। বিক্রি না হলে সেদিন হয়তো আপনার লস হয়ে যেতে পারে। দেন প্রতিটা বাটি, ভাতের ড্যাগ সবগুলো প্রতিদিন ক্লিন করতে হয়। এবং আমার যখন রেস্টুরেন্টের টেবিল থেকে নিয়ে শুরু করে ফ্লোর, ওয়াল প্রতিদিন ক্লিন রাখতে হয় এবং মাসে একবার পেস্টিসাইড করতেই হবে আমার। কারণ তা না হলে দেখছি রোড সাইডে আমার দোকান, রাস্তার পাশে মেইন রোডে অনেক রকম প্রতিদিন ধুলাবালি চলে আসতেছে। তো এই ময়লাগুলো থেকে পরিষ্কার রাখার জন্য আমার মাসে একবার পেস্টিসাইড করতে হয়, প্রতিদিন ক্লিন রাখতে হয়, ওয়াশ করতে হয় প্রতিদিন। এবং কিচেন প্লাস আমার রেস্টুরেন্ট ফ্লোর দুইটাই আমার প্রতিদিন ক্লিন রাখতে হচ্ছে। আর এই দায়িত্বটা আমি সাধারণত শেফের উপর না দিয়ে আমি নিজেই থাকি। আমার ক্লিনিংয়ের জন্য আলাদা লোক রাখা আছে, তারা সপ্তাহে একদিন এসে শুক্রবার এসে সকালবেলা সব ক্লিন করে দিয়ে যায়। তো মোটামুটি এই টার্মসগুলোই আমি ফলো রাখতেছি ক্লিনলিনেস এর ব্যাপারগুলোতে। আচ্ছা। সো ভাইয়া আপনি রেস্টুরেন্ট বিজনেসে খুব অ্যাক্টিভলি আপনি এটা ভালোবেসেই এটার সাথে থাকছেন। নিজেই বিজনেসটা ওন করছেন, দেখছেন। সবকিছুতে আপনার ইনভলভ আমি দেখছি। কিন্তু এই বিজনেসটা কি আমরা ভবিষ্যতে দেখব যে সাজ্জাদ ভাই আরো সুন্দর, সুন্দর রেস্টুরেন্ট আহার্যের মতো আমাদেরকে এটার কোনো ব্রাঞ্চেস হবে কিনা বা নতুন কোনো কিছু আসছে কিনা রেস্টুরেন্ট বিজনেসের সাথে ইনভলভ এমন কিছু? জি, আমরা সেকেন্ড একটা ব্রাঞ্চের প্ল্যান চলতেছে। একটু এক্সিকিউট করব ভাবছিল। কিন্তু সামহাউ আমাদের যে লোকেশনটা সেট করা ছিল মিরপুরে, সেই লোকেশনটা সামহাউ অন্য কেউ গ্র্যাব করে নেওয়াতে আমরা ওই লোকেশনের দোকানটা স্টার্ট করতে পারিনি। পরে আমাদের ২ টা ব্রাঞ্চের টার্গেট আছে। ঢাকার ২ জায়গাতেই ২ টা ব্রাঞ্চ করার স্টার্টিং আছে। এখন একটু সময় লাগবে। হয়তো এই বছরের মাঝামাঝি থেকে আমরা আরও ২ টা ব্রাঞ্চ খোলার চিন্তাভাবনায় আছি। যদি আল্লাহর রহম হয় ইনশাল্লাহ আরও ২ টা ব্রাঞ্চ করতে পারবো ইনশাল্লাহ। বাহ! অনেক শুভকামনা আপনার এই আহার্যের জন্য, যে নতুন ব্রাঞ্চেস আসছে তাদের জন্য। সো ভাইয়া আমি বলতে চাচ্ছি, এখনকার প্রজন্ম বা আমাদের সময়কার জব বা কর্পোরেট জবে অনেকে ছোটাছুটি করে ক্লান্ত হয়ে আম যখন কোনো কিছু হতাশ হয়ে যায়, কিছু করার উপায় থাকে না। এই যে ছোট থেকে যে উদ্যোক্তা হিসেবে বড় হওয়া যায়, অনেক কিছু করা যায়। এই নতুন ফ্রেশার উদ্যোক্তা যারা হতে চাচ্ছে বা এ বিষয়ে ইন্টারেস্টেড, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের কি আপনি মোটিভেশন দিবেন যে সততা, আ নিষ্ঠার সাথে কিভাবে সফল উদ্যোক্তা হওয়া যায়? সেই বিষয়ে যদি কিছু বলেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমার কয়েকটা পয়েন্ট অফ ভিউ আছে। যদি আমি বড় কমার্শিয়াল চিন্তা করি, আমি আমার রেস্টুরেন্টের একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন মতিঝিল এলাকা শুক্রবার, শনিবার কানেকশন একদমই নাই। অফিস পাড়া শুক্র, শনি বন্ধ। রবিবার থেকে বৃহস্পতি ৫ দিন বিজনেস হয়। তো দেখেন এখানে এতগুলো অফিস আছে, তো আমার একটা হিসাবে প্রায় এখানে ১০ লাখ মানুষের কর্মসংস্থান আসে। মানুষ আরও ১০ লাখ মানুষ এখানে প্রতিদিন আসা যাওয়া করে অফিসগুলোতে কাজের পারপাস। সে ২০ লাখ মানুষের ১% যদি আপনার রেস্টুরেন্টে আসে বা আমার রেস্টুরেন্টে আসে, আমি লাকি। আমি ধরে নেব যে এটাই আমার সবচেয়ে বড় সাকসেস। তো এই ২০ লাখ মানুষের কাছে অ্যাটলিস্ট আমাকে পৌঁছাতে হবে, আমার নামটা তাদেরকে জানাতে হবে, আমার প্রচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো প্রচার না করবে বা এই মানুষের কাছে আমার প্রচারণা না যাবে, আমি এই সাকসেসটা পাবো না। আর এখনকার যুগ উদ্যোক্তার যুগ, অনলাইনের যুগ। এখন যে কোনো কিছু অনলাইনে বিক্রি হচ্ছে, কিন্তু এই জায়গাতে সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনটা ফেক আর কোনটা প্রপার উদ্যোক্তা, আমাদেরকে সেটাও জানতে হবে। সো কেউ যদি চিন্তা করে আমি বিজনেস করব, আমার চিন্তা করতে আগে তাকে জানতে হবে যে সে কোন কাজে পারদর্শী। কারণ যে পারদর্শী যে কাজটায়, সে কাজে কমফোর্ট ফিল করবে এবং তার জন্য সেটাই ইজি হবে। এখন আমার যদি আরেকটু সুবিধা হতো, দেখা গেছে যে আমি অনলাইনে গ্যান্ডারি রসা বিক্রি করতাম। কারণ এখন সব কিছু বিক্রি হচ্ছে এবং সব কিছু মানুষের কাছে প্রয়োজন। খেজুর গুড় আগে আসতো, এখন সব অনলাইনে বিক্রি হচ্ছে। কিন্তু খেজুর গুড় ঢাকায় হচ্ছে না, এটা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে, সেখান থেকে মানুষ নিয়ে এসে বিক্রি করতেছে। ঘানি সরিষার তেল সেটাও দেখেন এখন মানুষ অনলাইনে নিচ্ছে, কারণ চোখের সামনে তাদেরকে ভাঙ্গায় দিচ্ছে। তো এটা তো সাধারণত ঢাকার শহরে সব কিছু পাওয়া সম্ভব না। ঢাকা বিজনেস জোন, ঢাকা বিজনেস হাব,
যদি ঢাকা কেন্দ্রিক হয় মানুষের বিজনেস, মানুষ শাইন করতে পারবে। বাট আমি বলবো আপনাদের বিজনেস হওয়া উচিত পুরা কান্ট্রি ওয়াইজ, এবং একটা সময় যাওয়ার পর আপনি ইন্টারন্যাশনাল চিন্তা করেন যে আমি এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করব যেটা আমি দেশের গণ্ডি পেরিয়ে আমি বিদেশে এটা রপ্তানি করে আমি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, যাতে কিনা আমাদের দেশের যে টাকা ইনকাম করি তার চেয়ে বেশি আমি আর্ন করতে পারতেছি বিদেশকে যদি আমি টার্গেট করতে পারি। আমাদের দেশে অনেক নারী উদ্যোক্তা আছে, তারা বিদেশে শাড়ি বিক্রি করে অনলাইন পেজের মাধ্যমে। তারা সেই কাজে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা সেই কাজটাকে একটা শৈল্পিকভাবে নিয়ে আসছে এবং এমনভাবে তারা প্রচারণা করেছে যে হ্যাঁ আমার এটা লাগবেই লাগবে। এক্ষেত্রে আপনার চয়েসটা থাকতে হবে ফার্স্ট, যে আমি যেটা চয়েস করতেছি সেটা মানুষ চয়েস করবে কি না, পছন্দ করবে কি না। আর আপনাকে তাকে বোঝাতে হবে যেটা আপনার বেশি প্রয়োজন আমার চাইতে। আমি মানুষকে বুঝিয়েছি আমার খাবার মজা, আপনি খাইলে ভালো লাগবে আপনার, আপনি ট্রাই করে দেখতে পারেন। মানুষ খাচ্ছে, মানুষ নিচ্ছে, মানুষ আসতেছে। তেমনি যদি অন্যান্য মানুষ বা অন্যান্য উদ্যোক্তা যারা হতে চায় তারা যদি এটা চিন্তা করে যে আমার এই প্রোডাক্টটা ভালো, ট্রাই করে দেখেন, এটা আমার চাইতে আপনার বেশি দরকার। কারণ আমার লাভের চাইতে যদি আমি আপনাকে লাভ বেশি বোঝাতে পারি তখন যে আমার বিজনেসটা রান হবে। আদারওয়াইজ আমি ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট নিয়ে ঘরে যদি বসে থাকি, আমি যদি প্রচার না করি, আমি যদি এটার গুরুত্ব না বোঝাতে পারি, আমার বিজনেস কখনো হবে না। অনেক কথা জানলাম, বললাম। এখন ভাইয়ার কাছ থেকে আসলে আমি জানতে চাচ্ছি, এই যে বিজনেসের লং টাইম আপনি যে রান করেছেন, এর মধ্যে আপনার অনেক বিষয় এসেছে, পজিটিভই না, নেগেটিভও অনেক কিছু আসে। প্রতিকূলতা অনেক কিছু ফেস করতে হয় যে অনেক সময় মানুষকে ভেঙে দেয় যে আমি কিভাবে সামনে আগাবো? মনে হয় এখানেই শেষ হয়ে গেল। এরকম পরিস্থিতিতে আপনি নিজে শক্ত থেকে আপনার টিমকে কিভাবে মোটিভেশন দিয়েছেন? একটু আমাদেরকে বলবেন। জি। আপু আসলে সত্যি কথা বলতে যে বিজনেস করতে আসলে প্রচণ্ড রকম প্রতিকূলতা ফেস করতে হয়, এবং কিছু কিছু সময় এমন আসে যে আপনাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়। কিছু কাস্টমার আসবে, আপনাকে এমন এমন কমেন্ট করবে, শুধু আপনাকে না আপনার টিমকে সহ তারা ভেঙে দেয়। তো তখন হয় যে আমি কাস্টমারদেরকে বলি, কাস্টমারদেরকে তো আসলে ডিসরেসপেক্ট করে কিছু বলার নাই। তখন আমি বলি যে স্যার, যা হচ্ছে এটা আসলে উপরওয়ালার হাতেই আছে, আমাদের হাতে কিছু নাই। তবে আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি বিজনেসটা ভালোভাবে রান করার জন্য। এটা আমি যখন বিজনেস প্রথমে স্টার্ট করি, আমাকে অনেকগুলা লোক এসে বলছে যে এখানে বিজনেস হবে না, এখানে যে যার মতো পোটেনশিয়াল নিয়ে আছে, যে যার সুনাম নিয়ে বিজনেস করতেছে, আপনারা ছোট্ট একটা রেস্টুরেন্ট নিয়ে এখানে কিভাবে সার্ভাইভ করবেন, এখানে হবে না, এখানে বিজনেস নাই, 5 দিন কাজ হয়, 2 দিন কাজ হয় না। তো আমি তাদেরকে হাসিমুখে এটা বললাম যে স্যার, আল্লাহ তাআলা রিজিক দিয়েছে, ওরা যদি 5 দিন 7 দিন ইনকাম করতে পারে, ইনশাল্লাহ আমার রিজিক থেকেও আমি পাবো, আল্লাহ তাআলা আমাকে দেবে। তো যখন শুক্রবার শনিবার যখন মাঝে মাঝে যখন প্রথম দিকে যখন কাস্টমার একটু কমে আসতো, তো তখন স্টাফরা খুব মন খারাপ করতো যে কাস্টমার আসতেছে না, তারা টিপস পাচ্ছে না, তারা কাজ দিতে পারতেছে না, খাবার থেকে যাচ্ছে। তো বলতাম যে খাবার থেকে যাচ্ছে সমস্যা নাই, যে যে আসে খাবার দিয়ে দাও, তোমরা যতটুকু খাবার নিয়ে যেতে মন চায় তোমরা খাবার নিয়ে যাও, তোমরা খাবার খাও, খাবার নষ্ট করা যাবে না। আর তখন দেখা গেছে যে তখন নিজের কাছেও খারাপ লাগতো যে আসলে একটু টাফ টাইম যাচ্ছে। কিন্তু তখন আমি কি করলাম যে তখন আমি একটু প্রচারণা বাড়ালাম, কিছু লিফলেট করলাম, দেন অফিসগুলো ব্যাঙ্কগুলোতে আমি নিজে পার্সোনালি গেলাম, যে তাদেরকে সালাম দিলাম, ম্যানেজারের সাথে কথা বললাম, কিছু সিঙ্গারা সমুচা নিয়ে গেলাম যে স্যার 12টা 11টা 12টার সময় এই রান্নাটা হয় আমাদের, একটু স্যার টেস্ট করেন, আর যদি লাঞ্চ হয় বা কোনো নাস্তা টাস্তার কোনো অর্ডার থাকে স্যার আমাদেরকে আসবেন। তো প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, আমি এরকম পঞ্চম দিনের দিন এক ব্যাংকের ম্যানেজার আমাকে ফোন দিয়ে বললো 50টা সিঙ্গারা 50টা সমুচা অর্ডার। তো তখন আমার কোলাতে ছিলই হলো আপনার 80টার মতো। আমার বাবুর্চি আমাকে বলতেছে যে স্যার আপনি টেনশন করেন না, আপনি ব্যাংকে যে স্যারকে বলেন যে স্যার আধা ঘন্টা সময় দিতে। দেন ইনস্ট্যান্ট সে সব সবজি টবজি কেটে সব কিছু রেডি করে দিল, বুয়া সব ধুয়ে টুয়ে রেডি করে আমার যে মশলার যে কারিগর আছে পুরি পেঁয়াজও বানায়, ওর কাছে এনে দিল, ও আবার রেডি করে দিল একদম 100টা ইনস্ট্যান্ট, আমি গরম গরম তাদেরকে আমি প্রোভাইড করে দিয়ে দিলাম। এবং এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার আর পিছে ফিরতে হয়নি, প্রতিনিয়ত আমার এরকম কাস্টমার আসে। এবং এখন আমি যদি কোনো সময় লাঞ্চ আওয়ারে যদি আমার রেস্টুরেন্টে কাস্টমার না থাকে, আমার স্টাফ আমাকে বলে যে স্যার টেনশন নিয়েন না, কাস্টমার চলে আসবে। এবং আলটিমেটলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাঠিয়েও দেয়। তখন দেখেছে যে আমার দুপুরবেলা যে রাশটা যায়, 2 জন 1 জন 3 জন 4 জন করে আস্তে আস্তে যে রাশটা যায়, দেখেছে কোনজন খালি গেলে 4টা 5টার দিকে বড় দুটো টিম চলে আসলো, 20 জনের 15 জনের 12 জনের। তো দেখেছে ওই তখনকার যে গ্যাপটা আছে, এই বড় টিম এসে তখন সব ফিল আপ করে দিয়ে যায়। তো এই জিনিসগুলোতে হয় কি, ধৈর্যের অনেক বড় একটা ব্যাপার।
আপনি পাহাড়ের যেমন সমরেশ মজুমদারের ৭ কাহনের একটা লাইন আমার মনে আছে যে পাথর পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে পড়ে সে আর কখনো পাহাড়ের চূড়ায় ফিরে যায় না। কারণ আপনি যদি কষ্ট করে যদি একবার পাহাড়ের চূড়ায় উঠতে পারেন, আপনাকে কেউ নামাতে পারবে না। এখন এই ওঠাটাই আপনার হলো স্ট্রাগল, এই কষ্টটা হচ্ছে ওঠাটাই। সো আপনি যদি ধৈর্য ধরতে পারেন, ইনাফ ক্যাশ ব্যাকআপ নিতে পারেন যে না আমার এই কদিন বিজনেস হচ্ছে না, আমার এই কদিন 2 মাস 4 মাস 6 মাসের ব্যাকআপ আমার নিয়ে রাখতে হবে। এই ব্যাকআপটা যদি পাশে থাকে আর আল্লাহর রহমত থাকে, বরকত থাকে, ইনশাল্লাহ আপনার কোনো প্রতিকূলতা আপনাকে আটকাতে পারবে না, আপনার সাকসেস হবেনই। আপনি বড় না করতে পারেন, আপনি ছোট করে করেন। ছোট না করতে পারেন, আপনি আরও ছোট করে করেন। আপনি দোকান নিতে হবে বা বিজনেস স্টার্ট করেন এমন কিছু না। আপনি অনলাইনে বসে সেল করেন, আপনি মোবাইলে সেল করেন। যারা পরিচিত যারা আছে তাদের কাছে আপনি ছবি পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন যে আমার কাছে এইটা আছে, এই ডেফিনেশন, এই ডিটেলস, এটা আমি বিক্রি করতে চাচ্ছি এত টাকার মধ্যে, তুমি নিবা কিনা। আপনি 50 জনকে দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের 50টা ফ্রেন্ড থাকেই নর্মালি, 50 জনকে দেন, কারো না কারো তো দরকার হতে পারে। বা ওদের দরকার না হলে ওরা যদি কাউকে ফরওয়ার্ড করে বা ওদের জানার যদি কারো থাকে যে এই জিনিসটা আছে, সেল হবে, একটা ক্যামেরা সেল হবে বা একটা ফোন সেল হবে বা এনিথিং, একটা কাপ পিচ সেট, এখন প্রচুর গ্রুপ আছে। আপনি কোথাও না কোথাও একটা না একটা লিঙ্ক আপনি পাবেনই সেল করার জন্য। কারণ কিছু মানুষের কাছে প্রচুর টাকা আছে খরচ করানোর জন্য, কিছু মানুষের কাছে অনেক রাস্তা আছে, অনেক প্ল্যানিং আছে, অনেক ওয়ে আছে, কিন্তু তাদের কাছে টাকা নাই। যদি দুটা টিম কমিউনিকেট করে, কানেকশনটা বাড়ে, তখন বিজনেস অনেক বড় হবে। আর আমাদের দেশ একটা বিজনেস সফল একটা দেশ। তা না হলে বড় বড় কান্ট্রির থেকে বড় বড় কোম্পানিগুলো, জায়ান্ট কোম্পানিগুলো এ দেশে এসে ব্রাঞ্চ খুলতো না। এটা একটা বিজনেস বান্ধব দেশ। সো আমি এটাই বলবো যে যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা আগে বিজনেসকে যদি ভালোবাসতে পারেন এবং যে কাজটা আপনারা জানেন সেই কাজটা নিয়ে আপনারা আগান। হয়তো প্রথমে একটু প্রতিকূলতা আসবে, অনলাইনে ডাব বিক্রি হয়ে আপু, আর কি বলবো। এখন সবকিছু অ্যাভেইলেবল। এখন সবকিছু একদম বাসার ভেতর ডোরে চলে আসছে অনলাইনের মাধ্যমে। তো এখন তো মনে করেন যে এই সুবিধাটা হওয়ার কারণে, কারণ আপনার ফোনই আপনার বিজনেস সেন্টার, আপনার ফোন আপনি ইউজ করেন যদি প্রপার ইউজ করতে জানেন, বিজনেস আইডিয়া আপনার নিজের, আপনি এক্সিকিউট করবেন আপনি নিজে, প্রফিটও আপনি কামাবেন নিজে, কিন্তু আপনার জানতে হবে কোন পথে হাঁটতে হবে, কতটুকু প্রচার প্রসার করতে হবে। প্রচার যদি না করতে পারেন প্রসার হবে না। প্রচারটাই ধরে রাখতে হবে। প্রচার প্রচারের বিষয়টাই আপনি যেহেতু বললেন, সো আমরা আশা করছি যে এই যে আহার্য নিয়ে আমরা যে পডকাস্টটা করলাম, এটার মাধ্যমে আপনার অনেক প্রচারণা বাড়বে, ক্লায়েন্ট বাড়বে। সো আপনার ব্যবসা আরও অগ্রসর হবে আমরা আশা করি। আর আমরা ইনশাল্লাহ আমাদের খবর প্লাসের টিম সহ আমরা একদিন আচার্যতে যাব। আচার্যতে গিয়ে আমরা সবাই একদিন খাবো, খুব মজা করে ভাইয়ের সাথে আড্ডা দিব, খাওয়া দাওয়া করবো। আহ, ভাইয়া আপনার কথাগুলো খুব মানে ইন্সপায়ারিং ছিল। অনেক ইন্সপায়ার্ড হওয়ার মতো কথা আপনি বলেছেন নতুন উদ্যোক্তাদের নিয়ে। নতুন যদি কেউ বিজনেসে আসতে চায়, আমি মনে করি আপনার এই যে অভিজ্ঞতার প্রতিটা পার্ট তাদের খুব কাজে লাগবে যদি আপনাকে আজ কেউ শুনে। অ্যান্ড আমি এটাও বলতে চাই যে আপনার স্ট্রাগলিং অ্যাকচুয়ালি সবাই কিন্তু একরকম না, একভাবে করতে পারে না। সো ভালোবাসতে হবে কাজটাকে। নিজের কাজটাকে ভালো না বাসলে হয়তোবা বেশি দূর আগানো যায় না। শুধু উদ্যোক্তা হলেই হয় না, উদ্যোগ নিলেই হয় না। এটার জন্য অনেক পরিশ্রমও দরকার হয়। সো ভাইয়া আপনার এত ব্যস্ততা, এত কিছুর মাঝেও আপনি যে আজ আমাদের স্টুডিওতে এসে সময় দিলেন, অনেক কিছু শেয়ার করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক, অনেক, অনেক ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আপনার সাথে যোগাযোগ করব। আপনার বিজনেস অগ্রসর হবে, বড় হবে, আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। সো ভালো থাকবেন ভাই। আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। সাজ্জাদ ভাই, ইনশাল্লাহ সপরিবারে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার রেস্টুরেন্টে আপনাদের সবাইকে দাওয়াত রইলো, একদিন আসবেন, ভুনা খিচুড়ি খাবো সবাই গরুর মাংস দিয়ে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো দর্শক, আমরা এতক্ষণ আমাদের সাজ্জাদ ভাইয়ের গল্প শুনলাম। তার থেকে আমি মনে করি যে অনেক ইন্সপায়ার্ড হওয়ার মতো ইনফরমেশন আপনারা পেয়েছেন। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা ইচ্ছা আছে যে উদ্যোক্তা হিসাবে নিজেদের পরিচিতি দিবেন, আপনারা প্লিজ কোনোভাবে যদি সাজ্জাদ ভাইয়ের কোনো ইনফরমেশন বা সাজ্জাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে হয়, আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। ইনফ্যাক্ট আপনাদের কোনো কিছু নিয়ে যদি আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদের পডকাস্টে কোনো কিছু যদি আপনাদের উপকার করে, আমাদেরকেও লিখবেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এতক্ষণ গল্প করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ নেক্সট কোনো উদ্যোক্তাকে নিয়ে নতুন পডকাস্টে দেখা হবে। আসসালামু আলাইকুম।